নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ইরান যুদ্ধে ফেঁসেছেন বিশ্বগুরু, কূটনীতি ফেল, তাই এবার নাটক শুরু। আজ কি খবর? যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ। যুদ্ধের খবরই বটে, কিন্তু একটু অন্যভাবে। অন্যভাবে মানে যুদ্ধ তো হচ্ছে ইরান বনাম ইসরায়েল আমেরিকা, কিন্তু ফেঁসে গেছে কে? ফেঁসে গেছে ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধ লাগিয়ে, ইসরায়েলের কথায় যুদ্ধ করে। ভেরি গুড, একেবারে ঠিক উত্তর। কিন্তু ট্রাম্প একা ফাঁসেননি। তাহলে আর কে ফেঁসেছেন? ফেঁসেছেন আমাদের বিশ্বগুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী যে কিভাবে এর মাঝে ফেঁসে গেলেন? প্রথমত, ভারতের নাকের ডগায় এসে মার্কিন সাবমারিন ইরানের যুদ্ধ জাহাজ গুড়িয়ে দিল, মোদীজি চুপ। দ্বিতীয়ত, খামেনেইর মৃত্যুর পর নীরব ছিল মোদী সরকার। হঠাৎ এতদিন পর এসে খামেনেইর মৃত্যুতে সমবেদনা জানালো ভারত। হঠাৎ এতদিন পর কেন? ইরান হরমুজ প্রণালীতে ভারতের জাহাজও আটকে রেখেছে, তাই বোধহয় বিলম্বিত বোধোদয়। মোদীজি তো যুদ্ধের আবহে ইসরায়েলে গেলেন, নেতানিয়াহুকে জড়িয়ে ধরলেন। মোদীজির বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করতো এতদিন মোদীজি আমেরিকার কথায় চলেন, ইসরায়েলের কথায় নাচেন। হ্যাঁ, বারবার বিরোধীরা অভিযোগ করেছে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করছেন মোদী। এবার সেই অভিযোগে আবার স্ট্যাম্প পড়লো। ভারতকে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দিল আমেরিকা। অনুমতি কি বুঝলি? আমেরিকা কি ভারতের অভিভাবক নাকি যে অনুমতি দেবে? সেটাই হলো প্রশ্ন। ভারত কি করবে তা ঠিক করে দেবে আমেরিকা। কি হয়েছে একটু ডিটেলসে বলো তো। তুই নিজেই দেখ আমেরিকা কিভাবে দাদাগিরি করছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ যখন ক্রমশ বিস্তৃত হচ্ছে, তখন ভারতের কূটনৈতিক অবস্থান যেন এক অস্বস্তিকর দ্বিধার প্রতিচ্ছবি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার পর 4 দিন নীরব থাকার পর অবশেষে দিল্লি নড়েচড়ে বসেছে। কিন্তু সেই প্রতিক্রিয়া এতটাই দেরিতে এসেছে যে তা এখন কূটনৈতিক সতর্কতা নয়, বরং দ্বিধা ও সংকোচের লক্ষণ বলেই মনে হচ্ছে। বৃহস্পতিবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি দিল্লির ইরান দূতাবাসে গিয়ে শোক পুস্তকে সই করেন। তিনি ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানান। তার আগের কয়েকদিন বিদেশ মন্ত্রকের তরফে বিদেশে থাকা ভারতীয় দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল ইরানের শোক পুস্তকে স্বাক্ষর করার আগে দিল্লির অনুমতি নিতে। অর্থাৎ ভারত প্রথমে জল মাপার পথই বেছে নিয়েছিল। এই নীরবতা রাজনৈতিক বিতর্কও তৈরি করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি বলেছেন, পশ্চিম এশিয়ার সংঘাত এখন ভারতের কাছাকাছি এসে পড়েছে। চাপ আরও বেড়েছে আর এক ঘটনার কারণে। ইরানের ফ্রিগেট IRIS ডেনা, যা ভারতের আমন্ত্রণে মিলান 2026 নৌমহড়ায় অংশ নিয়েছিল, শ্রীলঙ্কার গলের কাছে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায়। প্রায় 130 নাবিকের মধ্যে 32 জনকে উদ্ধার করা গেলেও 87 জনের দেহ উদ্ধার হয়েছে। ভারতীয় নৌবাহিনী উদ্ধার অভিযানের কথা জানিয়েছে, কিন্তু মার্কিন হামলার প্রসঙ্গ এড়িয়ে গেছে। এই নীরবতা অনেকের কাছে কূটনৈতিক অস্বস্তিরই প্রমাণ, কারণ ঘটনাটি ঘটেছে ভারতের কৌশলগত পরিসরের মধ্যেই। ইরানও অসন্তোষ প্রকাশ করেছে। দিল্লিতে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, ডেনা নিরস্ত্র ছিল এবং শান্তিপূর্ণ মহড়া শেষে ফিরছিল। তার অভিযোগ, এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি আরও বড় প্রশ্ন তুলেছে। খামেনেইকে হত্যা করে ইরানকে অস্থির করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তেহরানের দ্রুত অন্তর্বর্তী নেতৃত্ব গঠিত হয়েছে এবং দেশের ভেতরে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া আরও জোরালো হয়েছে। অর্থাৎ যুদ্ধের দ্রুত সমাপ্তির সম্ভাবনা এখন ক্ষীণ। আর ভারতের জন্য এই পরিস্থিতি আরও জটিল। একদিকে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, অন্যদিকে ইরানের সঙ্গে দীর্ঘ অর্থনৈতিক ও কৌশলগত যোগাযোগ। সেই ভারসাম্য বজায় রাখতে গিয়ে দিল্লি যেন আপাতত স্পষ্ট অবস্থান নেওয়ার বদলে নীরবতা বেছে নিয়েছে। ট্রাম্পের হাতের পুতুল নাকি ভারত? ভারতের যা আচরণ তাতে তো তাই মনে হচ্ছে। কি চাইছে ভারত? ভারত কি চাইছে সেটা বড় কথা নয়, আমেরিকা যা চাইছে ভারত তাই করছে, সেটাই আসল কথা। ভারতের কূটনীতি তো এরকম ছিলই না। ছিল তো নাই। 2003 সালে আমেরিকা ইরাক আক্রমণ করলো। তারপর আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ইরাক আক্রমণের বিরোধিতা করেছিলেন। ভারত এত বড় দেশ, মোদীজি নাকি বিশ্বগুরু, এখন তাহলে এই অবস্থা কেন? সেটাই হলো সবচেয়ে বড় কথা। ভারতের এতদিনের কূটনীতি মোদীজি একই দিনে পাল্টে দিলেন। ভারতের এখন কূটনীতি কি সেটাই তো বুঝি না। ভারতের এখন কূটনীতি দিন আনি দিন খাই, ভবিষ্যতের কথা না ভেবে শুধু আজ কিভাবে ফায়দা তোলা যায় তাই মোদীজির কূটনীতি। ইসরায়েল আমেরিকার আগ্রাসন তো ব্যাকফায়ার করছে। সেটাই হলো সমস্যা। ট্রাম্প যতটা সহজ ভেবেছিলেন ততটা সহজ সবকিছু হবে না। আরব দেশগুলো কিন্তু ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না। আরব দেশের কিছু যায় আসে না। ইরান তো কোনো আরব দেশকে আক্রমণ করছে না, পশ্চিম এশিয়ার মার্কিন সেনা ঘাঁটিগুলিকে আক্রমণ করছে। হ্যাঁ, তাই দেশগুলির সরাসরি কিছু যায় আসছে না। একেবারেই তাই। মোদীজি ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে ভারতের ভবিষ্যৎ কূটনীতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। ঠিক কোন কূটনীতিতে আস্থা রাখছে ভারত? তুই এই খবরটা দেখ, নিজেই বুঝে যাবি।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণে ইরান আবারও যুদ্ধের কেন্দ্রে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা শুধু একটি দেশের নেতৃত্বকে আঘাত করেনি, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি আন্তর্জাতিক ব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলেছে। ফলে 2 সপ্তাহ আগে ইউরোপীয় নিরাপত্তা সম্মেলনে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছিলেন, পশ্চিমী শক্তির প্রভাব কমে যাচ্ছে। তার মতে, উপনিবেশ বিরোধী আন্দোলন পাশ্চাত্যের শক্তিকে দুর্বল করেছে। কিন্তু সেই বক্তব্যের পরপরই ইরানের ওপর হামলা আধিপত্যবাদী মানসিকতাকেই সামনে এনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং ইসরায়েলের আক্রমণাত্মক অবস্থান মিলিয়ে পশ্চিম এশিয়ায় নতুন অস্থিরতা তৈরি হয়েছে। এই যুদ্ধ শুধু ইরান নয়, গোটা অঞ্চলে স্থিতিশীলতাকেই বিপন্ন করছে। মহাত্মা গান্ধী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই এমন এক বিশ্ব ব্যবস্থার কথা বলেছিলেন, যেখানে উপনিবেশবাদ শেষ হবে এবং নতুন স্বাধীন দেশগুলো উঠে দাঁড়াবে। সেই ভাবনাই পরে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর উত্থানে প্রতিফলিত হয়। কিন্তু আজকের ঘটনাগুলো সেই আন্তর্জাতিক নীতির বিরুদ্ধেই যাচ্ছে। ভারত ও ইরানের সম্পর্ক বহু পুরনো। জওহরলাল নেহেরু তার বই ডিসকভারি অফ ইন্ডিয়াতে লিখেছিলেন, ভারত ও ইরানের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক অত্যন্ত গভীর। ইরান বহু সময় ভারতের পাশে থেকেছে। কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের আন্তর্জাতিক প্রচেষ্টাকে ইরান একাধিকবার রুখে দিয়েছে। পাশাপাশি ভারতের নিরাপত্তায় সস্তা তেল সরবরাহ করেছে। এই প্রেক্ষাপটে ভারতের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো প্রকাশ্যে এই হামলার নিন্দা করেননি। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, এই নীরবতা নিরপেক্ষতা নয়, দায়িত্ব এড়ানো। বিরোধী নেতা রাহুল গান্ধীও প্রশ্ন তুলেছেন, একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা কি আন্তর্জাতিক রাজনীতির গ্রহণযোগ্য পদ্ধতি? ইরান যুদ্ধে প্রভাব ভারতের তেলের বাজারেও পড়েছে। হরমুজ প্রণালী দিয়ে ভারতে প্রায় 40% তেল আসে। যুদ্ধের কারণে সেখানে পরিবহন কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মার্কিন ট্রেজারি বিভাগ 30 দিনের জন্য ভারতকে রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়েছে। 5 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সমুদ্রে থাকা রুশ তেল ভারতে আনলোড করা যাবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এটি সাময়িক ব্যবস্থা এবং এর পরিবর্তে ভারতকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে বেশি তেল কিনতে হবে। এই সিদ্ধান্ত নতুন বিতর্ক তৈরি করেছে। বিরোধীদের মতে, যদি ভারতকে তেল কেনার ক্ষেত্রেও আমেরিকার অনুমতির উপর নির্ভর করতে হয়, তাহলে দেশের স্বাধীন বিদেশ নীতি প্রশ্নের মুখে পড়ে। সব মিলিয়ে ইরান যুদ্ধ শুধু পশ্চিম এশিয়ার সংঘাত নয়, এটি আন্তর্জাতিক শক্তির রাজনীতি, ভারতের কূটনৈতিক অবস্থান এবং জ্বালানি নিরাপত্তা সব কিছুকেই নতুন করে আলোচনার কেন্দ্রে তুলে এনেছে। আমার না মাথাটা ধরে গেল। কেন রে, এতেই অবস্থা? এখনো তো অনেক কিছু বাকি আছে। আর কি বাকি আছে? কত কি দেখার বাকি আছে বলতো? তুমি আর হেয়ালি করো না, কি দেখার বাকি আছে আমাকে বলো। অনেক কিছু। এই যুদ্ধ কোন দিকে যায় সেটা দেখার। যত সহজে যুদ্ধ করে জিতে যাবে ভেবেছিল আমেরিকা, ততটা সহজ তো হচ্ছে না। হচ্ছে তো নাই। অন্যদিকে ট্রাম্প দেশবাসীকে বলেছে আরো অনেক মার্কিন সেনা প্রাণ হারাতে পারে। ট্রাম্প জানেন এই যুদ্ধ রক্তক্ষয়ী, কিন্তু তাও যুদ্ধ থামাবেন না। ট্রাম্প এখন ইগোর লড়াই লড়ছেন, যুদ্ধ থেকে পিছিয়ে আসতে পারবেন না এখন। কিন্তু গোটা বিশ্ব তো এখন যুদ্ধের আগুনে পুড়ছে। তা পুড়ছে, পুড়ুক, ট্রাম্পের তাতে কি যায় আসে? শুধু ইগোর জন্য এত বড় যুদ্ধ করবেন ট্রাম্প? হ্যাঁ করবেন। এই যুদ্ধে জিতবেন না জেনেও করবেন। যুদ্ধে ইরান জিতবে বলছো? না, এই যুদ্ধে কারোর জেতার নেই, শুধু রক্ত ঝরবে। ইরানকে ধ্বংস করা সম্ভব হবে না। আমার আর মাথা কাজ করছে না, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।